আজ আমরা আর্কটিকের এক জমাট বাঁধা ভয়ের গল্প নিয়ে কথা বলবো। চলুন একদম গভীরে গিয়ে দেখি কিভাবে এই গল্পটা একটু একটু করে আমাদের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়। গল্পের শুরুটাই দেখুন কি জবরদস্ত। একদম শুরুতেই লেখক আমাদের এমন একটা জগতে ছুঁড়ে ফেলছেন যেখানে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। এই দুটো লাইন পড়লেই কিন্তু সেই ঠান্ডা নিঃসঙ্গ পরিবেশটা পুরো চোখের সামনে ভেসে ওঠে, তাই না? তো গল্পের প্রথম পর্বে ফোকাসটা হলো একাকিত্ব, মানে ভয়টা আসছে একদম একা হয়ে যাওয়ার অনুভূতি থেকে। এখানে আমরা দেখব কিভাবে আমাদের গল্পের প্রধান চরিত্র হঠাৎ করে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এটাই কিন্তু সব ভয়াবহতার শুরু। আচ্ছা, এই বরফের সমুদ্রে আমাদের সঙ্গীকে, সে হলো রুদ্র, একজন ডকুমেন্টারি ফটোগ্রাফার। পুরো গল্পটা কিন্তু আমরা এই রুদ্রের চোখ দিয়েই দেখব। ওর যা অভিজ্ঞতা হবে মনে হবে যেন আমাদের সাথেই হচ্ছে। আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায়। হঠাৎ করে শুরু হয় এক ভয়ঙ্কর তুষারঝড়, আর রুদ্রের প্লেন পথ হারিয়ে ফেলে। জানেন তো, এই যে কন্ট্রোল হারিয়ে ফেলার অনুভূতি, এটাই কিন্তু সার্ভাইভাল হররের একটা মূল উপাদান। সবকিছু যখন হাতছাড়া হয়ে যায়, আর তারপরেই বিকট একটা শব্দ, ব্যাস এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। এই একটা শব্দই রুদ্রকে ফটোগ্রাফার থেকে সার্ভাইভারে পরিণত করে। এখন তার একটাই কাজ, বেঁচে থাকা। যখন রুদ্রের জ্ঞান ফেরে, সে দেখে চারদিকে শুধু বরফ। লেখক এটাকে বলছেন অসীম সাদা মৃত্যু। কি অসাধারণ একটা বর্ণনা, তাই না? একটা লাইনেই যেন পুরো ভয়াবহতাটা ফুটে উঠেছে। শূন্যতা, ঠান্ডা আর মৃত্যু। ব্যাপারটা একবার ভাবুন, মোবাইল সিগন্যাল নেই, আশেপাশে কেউ নেই, শুধু শোঁ শোঁ করে বাতাস বইছে। মানে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ। এই যে একা হয়ে যাওয়া, এটাই ভয়ের প্রথম ধাপ। আচ্ছা, এতক্ষণ তো ভয়টা ছিল প্রকৃতির সাথে লড়াই নিয়ে। এবার গল্পের মোড় ঘুরবে। এখন ভয়টা শুধু ঠান্ডা বা একাকিত্বের নয়, এখন গল্পে আসছে এক অজানা রহস্যময় উপস্থিতি। এখান থেকেই শুরু হচ্ছে আসল সাইকোলজিক্যাল থ্রিলার। যখন মনে হচ্ছে আর কোনো আশাই বাকি নেই, ঠিক তখনই একটা আশার আলো, একটা পুরনো কাঠের ঘর। যে কোনো গল্পে এটা একটা ক্লাসিক ট্রিক, জানেন তো? পাঠককে বা দর্শককে একটু স্বস্তি দেওয়া, মনে হয় যাক বাঁচা যাবে হয়তো। কিন্তু সেই স্বস্তিটা বেশিক্ষণ টেকে না। ঘরের ভেতরে উনুনের ছাইটা তখনও গরম। তার মানে রুদ্র এখানে একা নয়, কেউ একজন ছিল একটু আগেই। ভাবুন একবার, যেটা ছিল বাঁচার আশা, সেটাই কিভাবে এক মুহূর্তে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। তো প্রশ্নটা এখন একটাই, তাহলে কি এখানে কেউ আছে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। রুদ্রের মনের ভিতর যে ভয়, যে অনিশ্চয়তা, সেটা যেন আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। আমরাও ওর ভয়ের সঙ্গী হয়ে যাই। আর ভয়টা কিভাবে ধীরে ধীরে বাড়ছে সেটা দেখুন। রাতে মনে হচ্ছে কেউ নজর রাখছে, সকালে উঠে দেখে বরফের ওপর পায়ের ছাপ, আর সারাক্ষণ বাতাসের মধ্যে কেমন যেন একটা ফিসফিসানি। সাসপেন্সটা কিভাবে একটু একটু করে তৈরি হচ্ছে খেয়াল করেছেন? এবারে আমরা চলে এসেছি গল্পের ক্লাইম্যাক্সে। এতক্ষণ যা ছিল অদৃশ্য, যা ছিল শুধু অনুভূতিতে, এবার তার সামনে আসবে। আর গল্পটা তখন একটা ভয়ঙ্কর দৌড়ে পরিণত হবে, বাঁচার জন্য দৌড়। তো কারা এরা? এদের নাম দেওয়া হয়েছে নিঃশব্দ জাতি। আর এদের ভয়ঙ্কর হওয়ার কারণটাও খুব সহজ। এরা ছায়ার মতো চলে, কোনো শব্দ করে না, আর এরা মানুষ শিকার করে। আসল ভয়টা কিন্তু ওদের এই নিঃশব্দতায়। যে শত্রুকে দেখাও যায় না, শোনাও যায় না, তার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? ব্যাস, রুদ্র পালাতে শুরু করে। একবার কল্পনা করুন তো সেই দৌড়ের কথা। আপনার পেছনে এমন কেউ আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না। এই অদৃশ্য ব্যাপারটা শিকারীদের আরও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর করে তুলেছে। শুধুমাত্র একটা সংখ্যা, ১। এটাই রুদ্রের বেঁচে থাকার একমাত্র আশা, একটাই সুযোগ। দূরে দেখা যাচ্ছে একটা রিসার্চ স্টেশন। এই সিম্পল ভিজুয়ালটা ওর মরিয়া অবস্থা আর শেষ আশার ঝলকানি দুটোকেই দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এখন আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে দেখব রুদ্রের সেই জীবন মরণ দৌড়ের শেষটা কি হয়। চলুন দেখে নেওয়া যাক গল্পের পরিণতি। এই শেষ মুহূর্তগুলো দেখুন, এক জীবনের জন্য শেষ দৌড়।
2 ঘাড়ের কাছে যেন মৃত্যুর ঠান্ডা নিঃশ্বাস, আর 3 ঠিক শেষ মুহূর্তে রিসার্চ স্টেশনের দরজাটা বন্ধ হয়ে যাওয়া। প্রতিটা স্টেপ টেনশনটাকে একেবারে চূড়ায় নিয়ে যায়, একদম সুতোর ওপর দিয়ে বেঁচে ফেরা যাকে বলে। কিন্তু প্রশ্ন হল, রুদ্র কি সত্যি সত্যি বাঁচতে পারল? হ্যাঁ, শরীরটা হয়তো বরফের দুনিয়া থেকে বেরিয়ে এসেছে, কিন্তু মনটা তো আটকে গেছে সেই ভয়ঙ্কর স্মৃতিতে। আসলে আসল ফাঁদটা তো শারীরিক নয়, মানসিক। এই ক্ষতটা হয়তো কোনো দিনই শুকোবে না। আর গল্পের শেষটা জাস্ট অসাধারণ। একটা লাইন যা সব অস্বস্তি ফিরিয়ে আনে। রুদ্র জানে ওরা এখনও বরফের নিচে লুকিয়ে আছে। এই লাইনটা নিশ্চিত করে দেয় যে বিপদটা শেষ হয়নি। গল্পটা শেষ হয়েও যেন একটা রেশ রেখে যায়। ওরা এখনও অপেক্ষা করছে। এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে। এই গল্পটা আমাদের ভাগ্য, টিকে থাকার লড়াই আর মনের জোর নিয়ে ভাবতে বাধ্য করে। রুদ্র হয়তো বেঁচে গেছে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এমন একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভাগ্য বড় নাকি চেষ্টা? ভাবার মতো বিষয়, তাই না?